স্বাগত নিউজ 24 গেম অনে। আপনাদের সঙ্গে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অনে আমরা রাত 8টায় থাকি আপনাদের সাথে। আজকে আলোচনা করব বিসিবি ও দেশে ক্রিকেট। এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। ভাই, আপনাকে স্বাগত আমাদের সাথে। ধন্যবাদ। অনেকদিন পর আপনাকে পেলাম, কেমন আছেন? একদম ভালো, বিন্দাস বিন্দাস। আপনি সবসময় এভারগ্রিন। রাইট ভাই, একদম শুরুতে একটু আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের ক্রিকেট আসলে কোন পথে হাঁটছে? উইকেট ক্রিকেট ক্রিকেট ক্রিকেটটা আমাদের আপ অ্যান্ড ডাউন হচ্ছে, টু বি অনেস্ট। ইফ ইউ টেক দ্য লাস্ট 1 month টি-20 ভার্সনটা যদি ধরি, আমরা কিন্তু দুটো সিরিজ ভালো করলাম, এখানে শ্রীলঙ্কা, ইন শ্রীলঙ্কা, তারপর পাকিস্তানের সাথে। যদিও হোয়াইট ওয়াশ করার একটা পসিবিলিটিস ছিল, যেটা আমরা আসলে পারিনি। শেষ ম্যাচটা আমরা খুব বাজেভাবে হেরেছি। বাট সিরিজ ইজ ওয়ান, সিরিজটা জিতে গেছে, সিরিজটা জিতেছে। ওইটাই আপনার প্রশ্নটা যদি উত্তর দিতে হয় আমাকে, আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের এই জায়গাটা আন্ডার-19 যারা নাকি পাইপলাইনের খেলোয়াড়দেরকে আমরা ওই সাহসটা দেখাতে পারছি না সিলেক্টার্সরা, বিকজ আমাদের কিন্তু নেক্সট জেনারেশন ক্রিকেটার রেডি হয়ে গেছে, দোজ আর প্লেয়িং। ইউ টক অ্যাবাউট তানজিব তামিম, ইউ টক অ্যাবাউট সাকিব মানে বোলার সাকিব, দেন ইউ টক অ্যাবাউট দ্য ব্যাটার হৃদয়, দেন আরও যারা আছে লাইনে, তাদের হাতে কি বাংলাদেশের ক্রিকেটটা সেফ? Absolutely, they will be really mature in next 3 to 4 years time. আমরা এর আগেও দেখেছি যে অনেক আন্ডার-19 এর কথা বলছেন আপনি। আন্ডার-19 এর ক্রিকেটার অনেকেই জাতীয় দলে এসে হারিয়ে যায়, তারা হয়তো পারফর্ম করতে পারেন না, কিংবা অনেকে আলোচনা সমালোচনা করেন বিসিবির অনেকের কাছ থেকে আমরা শুনেছি যে তাদেরকে হয়তো একটু আর্লি জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে, বা তারা হয়তো সামলাতে পারেনি, অনেকেই কালে ভাতে কিন্তু হারিয়ে গেছে। এই বিষয়ে কি বলবেন? এটা দেখেন, ইউ হ্যাভ টু থিঙ্ক বিফোর ইউ ইঙ্ক। আমি লেখার আগে আমাকে বুঝতে হবে যে আমি কী লিখছি। সেটা হলো, আজকে যদি আমি ওয়ার্ল্ড ক্রিকেটের দিকে তাকাই, লুক এট আওয়ার নেবারিং কান্ট্রি ইন্ডিয়া। ইন্ডিয়ান টিম এখন কারা? জাসওয়াল আন্ডার-19 আমাদের টিম যে চ্যাম্পিয়ন হলো, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, জাসওয়াল ওয়াজ ইন ইন্ডিয়ান টিম, গিল ওয়াজ ইন দ্য সেম টিম, ইন্ডিয়ান টিম। ওরা কোথায় চলে গেছে? এটার কারণ হলো বহুবিধ, অনেকগুলি। সে টু স্টার্ট উইথ ইজ দ্য ডোমেস্টিক স্ট্রাকচার, 1 নম্বর। যদি এটা ধরি আমরা, মাঠ ভালো, উইকেট, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করি, হুইচ ইজ ভেরি রং। লাইক এবার পাকিস্তানের সঙ্গে যে আমাদের প্রথম সিরিজটা হয়ে গেল, প্রথম ম্যাচটা তো আই এম শিওর আপনিও দেখেছেন যে ইট ওয়াজ নট দ্য রাইট কাইন্ড অফ উইকেট ফর এ টি-20 ম্যাচ। এটা গেল। আর প্রচুর খেলা, বিসিবি একটা ভালো উদ্যোগ নিয়েছে। এখন যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের সামনে আছে, ন্যাশনাল লিগের ফার্স্ট পার্টটা হবে টি-20, সেকেন্ড পার্টটা হবে। তো আপনার প্রশ্নে যদি চলে যাই সরাসরি, দেখেন আন্ডার-19 আর ন্যাশনাল টিম, দের ইজ এ গ্যাপ, মাঝখানে একটা কিন্তু টায়ার আছে, এই টিম। আমরা এই টিমটাকে ঠিক করি নাই, আমরা ওই প্ল্যাটফর্মটা দিতে পারছি না। আমরা, আপনি বললেন না যে হারিয়ে যায়, আন্ডার-19 দিকে আমরা ধপাস করে তাকে নিয়ে আসতেছি একদম ন্যাশনাল টিমে। হ্যাঁ, কিন্তু তার গ্র্যাজুয়েশনের জন্য যে আরেকটা তাকে অনার্স পাস করিয়ে নিই, তারপরে পিএইচডি করুক, তো ওইটা কিন্তু খুব দূরত্ব না। তো এই টিমটাকে আমাদের রেগুলার বেসিসে রাখতে হবে, হাই পারফরমেন্স নামে হোক বা যে কোনো নামে হোক, অ্যান্ড দে মাস্ট প্লে অ্যাট হোম, দেশে এবং দেশের বাইরে ট্যুর করাতে হবে। আপনি দেখেন যে যখন আমি আপনার সাথে কথা বলছি, সম্ভবত আমাদের লাস্ট ম্যাচটা গ্রুপের খেলা হচ্ছে, বাংলাদেশ আন্ডার-19 ভার্সেস সাউথ আফ্রিকাতে যে খেলাটা হচ্ছে, উই আর অলরেডি ইন দ্য ফাইনাল। তো এই জায়গায় তাদেরকে যদি আমি আন্ডার-19 থেকে একদম নদীর থেকে নিয়ে সাগরে ফেলে দিই, কেউ সার্ভাইভ করে যাবে, যারা খুব বড় ট্যালেন্টেড প্লেয়ার, যারা স্কিলফুল প্লেয়ার, তারা সার্ভাইভ করবে একটা দুটা, বাট দ্যাটস নট দ্য রাইট অ্যাপ্রোচ। মাঝখানে একটা টিয়ার আছে, উইচ ইজ দ্য এ টিম, ফ্র্যাঞ্চাইজি টিম, যেটা নাকি হাই পারফরমেন্স টিম, আরেকটা আছে, ওদেরকে খেলিয়ে আনতে হবে। রুকেল ভাই, অনেক দিন তো হয়ে গেল আসলে বাংলাদেশের ক্রিকেট, অনেক দিন হয়ে গেল আমরা যদি বলি, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রায়ই আলোচনা করি, আমরা প্রবলেমগুলো আসলে জানি, কিন্তু সেগুলো সলিউশন কেন আমরা বের করতে পারছি না? সমস্যাটা আসলে কোথায়? সমস্যা যদি মোটা দাগে বলি আমি, দেখেন আপনার এই হাউস, ক্রিকেট বোর্ড ইজ অলসো হাউস। তো ক্রিকেট বোর্ড ইজ দ্য বিগেস্ট স্পোর্টস অর্গানাইজেশন বাংলাদেশে এখন। সেইখানে কিন্তু কর্পোরেট ম্যানেজমেন্ট নাই, ফোকাস নাই,
বা আমাদের মানে ওই দর্শনটা নাই ক্রিকেটটাকে যে আমি কোথায় দেখতে চাই 5 বছর পরে, 10 বছর পরে কোথায় দেখতে চাই, এটা একটা প্ল্যান লাগবে। এ গুড প্ল্যানিং ইজ হাফ দ্য জব ডান, একটা কথা আছে। তো সেই জন্যই আমি বলবো যে আমাদের পারফরমেন্সগুলি আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তারপরে প্লেয়ারদেরও আমি একটা বলবো দে হ্যাভ টু হ্যাভ মোর কমিটমেন্ট, মোর দে মাস্ট ফিল দ্যাট তাদের আপনার কাছে কি তাদের কমিটমেন্টের অভাব লাগে কিনা? কমিটমেন্টের অভাব আমি বলবো না, কারণ ওরকম লাগে না, বাট সিস্টেম উইল মেক সামবডি মোর কমিটেড। রুকেল ভাই, আপনি বলছেন যে আসলে কিছু লং টার্ম প্ল্যানিং দরকার, বা প্ল্যানিং এর কথা আপনি বলছিলেন। আমি যদি বলি নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তিনি এসেই কিন্তু কিছু প্ল্যান করেছেন, কিছু রূপরেখা দিয়েছেন। যেমন তিনি ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছেন, ক্রিকেটকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন, যেটা অ্যাকচুয়ালি খুব প্রয়োজন ছিল, কারণ ক্রিকেটটা অনেক বেশি ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, যার জন্য দেখা যায় যে জেলাগুলোতে, ডিভিশনগুলোতে আরও ভালো প্লেয়ার থাকলেও তারা উঠে আসতে পারছে না। এই প্ল্যানিংটা আসলে কতটুকু সম্ভব হবে বলে আপনি মনে করেন, কিংবা বিসিবির এই তদারকি করার সক্ষমতা আদৌ আছে কিনা? অ্যাবসলিউটলি, দিস ইজ দ্য কি। আপনার ক্রিকেটটাকে, ক্রিকেট বলে যে কোনো খেলা বলি, আপনাকে দেশে ছড়িয়ে দিতে হবে। আমাদের ক্রিকেটটা ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কিছু মাঠ আছে, আমাদের স্টেডিয়াম আছে, বাট উন্মুক্ত খেলার মাঠ নেই ভালো কন্ডিশনে। সো মাঠ থাকলে হবে না, উইকেট ভালো থাকতে হবে, গ্রাউন্ড ভালো থাকতে হবে। তারপরে যেটা আপনি বললেন যে বুলবুল ইজ এ বিশাল একটা গুড প্ল্যানার, বিকজ হি হ্যাজ স্টার্টেড হিজ ক্যারিয়ার ইন এশিয়ান ক্রিকেট কাউন্সিল। দীর্ঘদিনের তার একটা এক্সপেরিয়েন্স আছে। রাইট, ফারুকের সময় থেকে এটা চালু হয়েছে। দেখেন না, এই টি-20 কথা যদি বলি, বিপিএল, আপনি কি আমাকে বলতে পারবেন আমরা কি উই হ্যাভ বিন সাকসেসফুল যে বিপিএল কে? আমি বিপিএল এর প্রশ্ন আসলে আসতাম, ধরে রাখি। তো সেই দিক থেকে আমি মনে করি যে হি হ্যাজ গিভেন এ প্রোগ্রাম। আই স্যাট উইথ হিম, আলাপ করেছি অনেক। বিপিএল এর একটা ফর্মুলাও আমি দিয়েছি কীভাবে কী করলে ভালো হবে। থ্যাংক গড 50% অফ মাই, মোর দ্যান 50% অফ মাই সাজেশন হ্যাজ বিন টেকেন। এটা আবার কিছু সাজেশন আমি দিয়েছি যেটা নাকি খেলোয়াড়রা আমার উপর খুব খুশি না, কিন্তু 95% প্লেয়াররা খুব খুশি। সেটা হলো যে স্যালারি, অনারোরিয়ামের ব্যাপারটা। এটা আমি প্রথমে বলতে চাচ্ছিলাম, বাট এখন বলেই ফেলি যে আনলেস ইউ হ্যাভ অ্যাকাউন্টেবিলিটি, you have accountability here. Right. I have accountability here for the moment, because I must perform well so that আমার দর্শকরা যেন বলে দেখি আপনার কথা শুনবে, তারা কথা শুনবে। সো আই হ্যাভ টু ক্যারি দেম। রাইট। এবং সেটা কি, সেটা হলো যে দেখেন অ্যাকাউন্টেবিলিটি নাই কথা। একটা 10 লাখ টাকা একটা প্লেয়ার বেতন পাচ্ছে, কোন লোকটা পায় বাংলাদেশে? 9 লাখ টাকা, 8 লাখ টাকা, ফাইন, আরও পাক, 0 টাকা আছে, তাকে পারফর্মটা করতে হবে। Yes, that is why I proposed that there should be a performance based honorarium system, যেটা আসলে কর্পোরেট কালচারে আমরা দেখি যে যে যেমন পারফর্ম করে সেভাবে কিন্তু তার অ্যাসেসমেন্টটা হয়ে থাকে। Absolutely. সেটা কি ক্রিকেটাররা মানবেন? না মানার কোনো কারণ নেই, বিকজ তারা একটা বেস স্যালারি থাকবে 2 লাখ 3 লাখ। আসলে আমার শোতে কিন্তু মাহবুব আনাম ভাই এসেছিলেন, উনি কিন্তু একটা কথা বলেছেন যে বাংলাদেশের ক্রিকেটাররা সবসময় একটা আতঙ্কে থাকে, একটা ভয়ে থাকে যে হয়তো তারা যদি একটু খারাপ পারফর্ম করে ফেলে তাহলে হয়তো নেক্সট ম্যাচে তাদেরকে অফ করে দেওয়া হবে, কিংবা তারা জাতীয় দল থেকে ছিটকে যাবে। তারা প্রচণ্ড মানসিক প্রেশারে থাকে, এমন একটা কথা উনি বলেছেন। এই বিষয়ে কথা বলবো, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। আজকে কথা বলছি বিসিবি ও দেশের ক্রিকেট নিয়ে। আমার সঙ্গে কিন্তু আছেন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন, অধিনায়ক রকিবুল হাসান। ভাইয়া, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে যে প্রশ্নটা আসলে রেখেছিলাম যে ক্রিকেটাররা অলরেডি অনেক মানসিক প্রেশারে নাকি তারা থাকেন, এবং তারা একটা ম্যাচ খারাপ খেললে তাদেরকে পরবর্তী ম্যাচ বা জাতীয় দল থেকে তারা ছিটকে যান। এই প্রেশার নিয়ে তারা যখন মাঠে খেলেন সেটাই নাকি অ্যাকচুয়ালি তাদের পারফরমেন্স ডাউন করে দেওয়া হয়। এই ব্যাপারে আপনি কি বলবেন? থ্যাংক ইউ আপনাদের। এটা বলার অপেক্ষা রাখে না যে ক্রিকেট ইজ এ প্রেশার গেম। ইজ এ অনলি গেম ইন দ্য ওয়ার্ল্ড যেখানে 1 জন 11 জনের বিরুদ্ধে খেলে। ফুটবল, বাস্কেটবল 5 জন 5 জন, ভলিবল 6 জন 6 জন, 11 জন 11 জন। But here only one batter is batting, 11 enemies around. So you need strong mind and strong heart. Right. If you don't have that too, ওটা যদি কম্বিনেশন না থাকে, ওরকম স্ট্রং না থাকে, ও আগাবে, লাস্ট করবে না। বাট আমি বলবো না যে আমাদের প্লেয়ারদের এই গুণাবলীটা নেই, অবশ্যই আছে।
এখন আপনার প্রশ্নটা হলো যে কেন আমরা ছেড়ে ফেলি, উই ডোন্ট গিভ এ লং রান একটা প্লেয়ারকে। এখানে সিলেক্টার্স উইল হ্যাভ টু প্লে দ্য রোল অফ এ গার্ডিয়ান। আমার কাছে তো এখানে সিলেকশন কমিটিকে আমি এখন আনবো, বিকজ একটা কথা আছে ইংরেজি, থিঙ্ক বিফোর ইউ ইঙ্ক। কাউকে সুযোগ দেওয়ার আগে ভাবতে হবে। অস্ট্রেলিয়ান সিলেকশন প্রসেসটা দেখেন, ইউ ক্যান চেক। দেওয়ার একটা প্লেয়ারকে যখন ব্রেক দিবে, সে 50 ওভার্স ম্যাচে ব্রেক দিবে, ও বলে দেয় ওদেরকে, ও জানে ও হি ইজ রেডি ফর ইট, এবং সে তো বলে দিবে যে তুমি নেক্সট 10টা ম্যাচ আছে আমাদের অস্ট্রেলিয়া, ইউ উইল প্লে 5 ম্যাচেস, গো অ্যান্ড এক্সপ্রেস ইউরসেলফ, উজাড় করে খেলো একদম, যাকে বলে এই আর কি। তো এটা আমাদের এখানে ওই সাহসটা দেখাতে পারে না অনেক সময়। মানে এটা কি ডিউ টু হচ্ছে পাইপলাইনটা আমাদের অতটা স্ট্রং না, বা আমাদের হয়তো বিকল্প প্লেয়ারের সংখ্যা অনেক কম? আই ডোন্ট এগ্রি যারা বলে সেটা আপনার কথা না আমি জানি, কারো কথা আপনি ধার করছেন, নো প্রবলেম। শুনেন, আপনি তো রেভলিউশন করবেন না। সিলেকশন কমিটি উইল নট গো ফর এ রেভলিউশন, দে উইল গো ফর এভলিউশন। এভলিউশন করতে হবে এখানে। আপনি তো একবারে 6জন 7জন বাদ দিবেন না, একটা দুইটা করে। একটার সময় কি হবে, ঠিক এখন যেই জায়গায় আমরা আছি বাংলাদেশ ক্রিকেট টিমটা, দেখেন আমাদের পঞ্চপাণ্ডব চলে গেছে, দে আর ক্লাস প্লেয়ার্স না। সেই গ্যাপটাতে কারা আসছে, যার যে সেট অফ প্লেয়ার্স আসছে, বোলার দেখেন নাহিদ রানার মতো একটা পেসার বেড়ে আসছে, দ্য কুইকেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড নাও, তো নাই কেন? তারপরে আসে আবার আপনার ওই রেস্টগুলো দিতে, এখন এত বেশি খেলা, ওই জন্য প্লেয়ারও একটু বেশি রাখতে হয়। বাট ওই খেলাটা আমি মানতে রাজি না যে প্লেয়ারদেরকে, আপনি যেটা বললেন যে কে একজন বলেছে যে ওরা ইসেতে থাকে, আন্ডার প্রেশার থাকে। তো কেন থাকবে? ওয়াই শুড আই বুলি মাই সান, ওয়াই শুড আই বুলি মাই ডটার? আই নো দ্যাট ট্যালেন্টেড, সো আই হ্যাভ টু গিভ দেম দ্যাট এনকারেজমেন্ট। অ্যান্ড হাউ দিস এনকারেজমেন্ট আসবে কীভাবে? এনকারেজমেন্ট আসবে তাকে আদর করে, তাকে পেপসি দিয়ে? নো, তাকে সুযোগ দিয়ে, আস্থা দিয়ে, আস্থায় নিতে হবে। আর একটা খেলোয়াড়কে যখন আস্থায় নিতে হয়, তখন কিন্তু তাকে ওই আস্থাটা তার মধ্যে ঢুকাইতে হবে যে তুমি আমাদের সিস্টেমে আছো। সিলেকশন বাংলাদেশ ক্রিকেট এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে, এটা তো মানছেন? সেটাই অলওয়েজ ইন দ্য ট্রানজিশন পিরিয়ড। মানে আসলে হঠাৎ করে যে সিনিয়র ক্রিকেটারদের একটা খালি একটা শূন্যতা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমে, আমরা সেটা কিন্তু একাদশ দেখলেই বুঝি যে এখন পর্যন্ত কিন্তু একটা স্টেবল একাদশ আমরা কিন্তু দেখতে পারি না। আমরা কিন্তু দেখি প্রচুর এক্সপেরিমেন্ট হয়, একটা প্লেয়ারের জায়গা নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হয়। এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন? ইটস এ রং পলিসি। আপনার কথার উত্তরটা আমি এক কথা বললাম, রং পলিসি। আমি যদি আপনাকে বলি যে ইউ উইল ব্যাট নাম্বার 3, ইউ উইল ব্যাট নাম্বার 3, ইউ ফেল, বাট ফ্রম দেয়ার ইউ উইল পারফর্ম। আপনি দেখেন আমাদের ব্যাটিং অর্ডারটা, প্রেজেন্ট ব্যাটিং অর্ডারে মাঝখানে দেখেন সাপড়ি, আপনি জাকির আলী, শামীম পাটোয়ারি, হোয়াট এ ক্লাসিক প্লেয়ার, তারা পাওয়ার হিটার, তারা সব দিক দিয়ে। আপনি তাকে 6 নম্বরে বা 7 নম্বরে ব্যাটিং করে দিচ্ছেন ইন টি20 এটা নিয়ে কিন্তু বলছি। ইভেন নুরুল হাসান সোহানও কিন্তু পারফর্ম করে এখন পর্যন্ত, তিনি এই দলে খেলছেন, তিনি কিন্তু জায়গা করে নিতে পারছেন না। ঠিক আছে, ওইটা কম্পিটিশন। লিটন দাস যখন উইকেট কিপিং করতে চায়, লিটন দাস থাকলে তো ইয়ের জন্য একটু সমস্যা হয়ে যায়। বাট আমি মনে করি যে এখানে ওই যেটা প্রথমে আলাপ করেছিলাম আপনি, যে পাইপলাইন অনেক কথা বলে, এই পাইপলাইন শব্দটা একেবারে মনে হচ্ছে যেন হ্যামিল্টন বাঁশিওয়ালার মতো, তোতা পাখির মতো সবাই এই কথাটা বলতে থাকে। আপনি নিউজিল্যান্ডে কয়টা প্লেয়ার আছে দেখেন ওদের ডোমেস্টিক ক্রিকেটে, ওর দেশের সংখ্যাই তো 50 লাখ, তো ক্রিকেট খেলে কত লাখ? তাহলে আমরা যখন আসলে 5 রান তুলতে গিয়ে আমাদের 7 উইকেট পড়ে যায়, এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা ওইখান থেকে ওরা বেরিয়ে যাবে। 5 রান করতে 7 উইকেট তো অনেকেরই পড়ে, বড় বড় টিমেরও পড়ে, আপনি যদি তাকান। বাট ওদের একটু কম বিরতিতে পড়ে, আমাদেরটা একটু বেশি হয়ে যায়। বাট দের ইজ নো ডার্থ অফ ট্যালেন্টস। আমি মানতেই রাজি না যে, হ্যাঁ আমি মানতে রাজি ওই কোয়ালিটি প্লেয়ার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক, রিয়াদ, মাশরাফি, ওই এক ঝাঁক প্লেয়ার ছিল, ওরা তো একদিনে তৈরি হলেন। দে আর অল ফ্রম বিকেএসপি, আন্ডার-19, আন্ডার-17 খেলছে, ট্যালেন্টেড ছিল। ওদের গ্যাপটা পূরণ হয়ে গেছে। এখন খালি এই প্লেয়ারগুলোকে ওই আস্থাটা দিতে হবে, বলে দিতে হবে ইউ আর ব্যাটিং এট নাম্বার 4, দ্যাটস ইউর নাম্বার। তুমি পারফর্ম করলে 4-এর থেকেই পারফর্ম করবা, আর নাহলে তুমি করবা না। রুকল ভাই, আপনি প্লেয়ারদের ডিসিপ্লিন নিয়ে কি বলবেন? আসলে প্লেয়ারদের ডিসিপ্লিন নিয়ে কিন্তু সম্প্রতি অনেক কথা হচ্ছে যে বাংলাদেশের প্লেয়াররা
অতটা ডিসিপ্লিনড না, অনেক ধরনের বাইরের মাঠের বাইরের অনেক কথা তাদেরকে নিয়ে হচ্ছে, কিংবা তারা অনেক কিছুতে জড়িয়ে যাচ্ছেন, যার জন্য বাংলাদেশে ক্রিকেট হ্যাম্পার হচ্ছে দিন শেষে। না না, ওরা আপনি যে বললেন যে ওরা মানে ডিসিপ্লিন না অ্যাজ ইট ইজ এক্সপেক্টেড, একটা কথা মনে রাখবেন, দে আর অল প্রফেশনালস। জি, ওরা কিন্তু প্রফেশনাল, ওরা জানে ইফ দে ডোন্ট পারফর্ম ওয়েল দে উইল নট বি দেয়ার। কাজে এমন কিছু তার ফোকাসটাকে খুব বেশি নষ্ট হয়ে যায়, সেটা হবে না। আর এটার কারণ তো আপনাদের মতন লোকজনের জন্য। কেন আপনি যেটা হিন্ট করতেছেন, ইয়েস, আপনি যখন দেখবেন চারিদিকে ভুরপুরিরা, এত ফ্যান ফলোয়ার্স, হ্যাঁ, তাহলে তো ভাই আপনার আগের কথাটার সাথে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল যে প্রফেশনালিজম আর এটা মানে হলো না তো। না না, মানে আমি যদি উত্তর দিই, রোনাল্ডো, মেসিকে বাদ রাখেন, অল দ্য টপ সুপারস্টার্স অফ দ্য সকার ওয়ার্ল্ড, এভরিবডি হ্যাজ গট 2-3 গার্লফ্রেন্ডস, আছে না? শুধু তো গার্লফ্রেন্ডস না, আরো কিছু আমরা কিন্তু দেখেছি যে লাস্ট ওয়ার্ল্ড কাপেরও কিছু জিনিস নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে, যে তারা ম্যাচে হেরেছে, ম্যাচ হারার পরের দিন দেখা গেছে তারা হোটেলে গিয়ে ভুরি ভোজ করছে। এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা, এটা নিয়ে কিন্তু নিউজ 24 ব্রেকিংও করেছিল। না, এটা আমি এই যে এই ডিসিপ্লিন গুলো, আমি বলি ইটস নট এ পার্ট অফ ইনডিসিপ্লিন, ইটস নট ইনডিসিপ্লিন। আমি আজকে হেরে গেছি যে আমি গালে হাত দিয়ে বসে থাকবো ঘরের মধ্যে? ফুডিং ইম্পর্টেন্ট না? ফুডিং, নাও ইউ হ্যাভ কাম টু দ্য পয়েন্ট। এই কথাটাই আমি বলেছিলাম যে পারফরমেন্স বেসড স্যালারি, এটা করলে কি হবে, তখন একটা প্লেয়ার কি মনে করবে। এবং আমি এটাও বলে দিয়েছি যে তাদের স্যালারি থাকবে বেস মানি 3 লক্ষ টাকা, স্কোরে 50 গেট 1 লাখ, স্কোরে 100 গেট 5 লাখস। প্রফেশনাল ম্যানেজমেন্ট এগুলি আছে। আপনিও ম্যানেজমেন্ট পড়েছেন, আমিও ম্যানেজমেন্ট পড়েছি। এখন আমাদের এখানে কি হচ্ছে, এখানে দেখবেন যে যেটা আগে বললাম, আস্থায় নিচ্ছে না সবাইকে। আর এটা করতে গেলে আর একটা মজার ব্যাপার হবে, তখন অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা আসবে। তখন একটা প্লেয়ারকে কেউ দাওয়াত দিল, সে যাবে না, সে জানে যে আমার নিয়ে বিরিয়ানি খাওয়াবে, খাওয়াবে। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ ইউ আর মেনশনিং, আমরা অফিয়ারে ফুড। সো সেই ফুডটা কী হবে, আমার ইন্টারভিউটা লং ইন্টারভিউ গেছে কয়েকটা চ্যানেলে, এবং এটা তো দেখলাম 98% কয়েক হাজারে হাজার আমি প্রশংসিত হয়েছি এটা বলাতে। এটা কেন আমি তো প্রশংসিত হতে চাই নাই, আমি একটা দিক নির্দেশনা দিতে চাইছি। ওটা প্লেয়ারের জন্য ভালো, ওটা ম্যানেজমেন্টের জন্য ভালো। অ্যাকাউন্টেবিলিটি কীভাবে আসবে, এবং আমি উদাহরণ দিয়েছি যে আপনারা একটু সার্চ করেন, মেসিকে সার্চ করেন, প্লেয়ারের মেসিকে, রোনাল্ডোকে সার্চ করুন, ফুটবলার, ওরা কি খায়। ওরা তো মাল্টি মিলিয়নিয়ার এক একটা, আমরা তো মাল্টি মিলিয়ন হওয়ার আগেই তো খালি এই ফাস্টফুড এটা সব খাচ্ছি, নো ব্যালেন্স ডায়েট, নাথিং। বাট ওরা কী খায়, বাদাম খায়, নাটস খায়, আখরোট খায়, একটা খেজুর খায়, একটা পাস্তা খাইলো, বা একটু স্যুপ তো খাবে ওরা ডিল। ভেরি লাইক, আমার ফুড ভ্যালু ঠিক যাচ্ছে কি না। এই যে আপনি মেসির কথা বলছেন কিংবা আপনি রোনালদোর কথা বলছেন, ওরা কিন্তু সেলফ কমিটেড। ওরা সাকিব আল হাসান সম্বন্ধে তো অনেক কিছু জানেন, তার ফুড হ্যাবিটটা জানেন, ওই আসল প্রফেশনাল বাংলাদেশে, জি, ওইগুলি খাইতো, এবং তার পারফরমেন্স কিন্তু মাঠে সেটা দেখাও যেত। হ্যাঁ, এবং ইউ ওয়াজ অলওয়েজ ফোকাস, এবং কথাবার্তা তার স্টাইল ছিল একরকম, কারো ভালো লাগতো না, বা সে জানে যে আমার পারফরমেন্স হলো, কথা বলবে আমার ব্যাট, কথা বলবে আমার দিন শেষে মাঠের পারফরমেন্সই কথা বলবে। এই জায়গাটায় প্লেয়ারদেরও উচিত হবে, ওদেরকে দোষ দেওয়া ঠিক না, বাট বাঙালি মাছে ভাতে বাঙালি, বাট দে শুড বি কেয়ারফুল। যদি লং ক্যারিয়ার বানাইতে চায়, তাকে খাবার থেকে আরম্ভ করে কতটুকু ঘুমাবো, যেমন রিয়াদ, মুশফিক, ইভেন তামিম, তারা জানতো যে আমাকে কতটুকু ঘুমাতে হবে, কতটুকু খেতে হবে, কী খেতে হবে না। আড্ডা, আমরা তো অত এই মাপের খেলোয়াড় ছিলাম না, যদি আমি পাকিস্তান টিমের প্লেয়ার ছিলাম একমাত্র বাঙালি, বাট আমি তো এটা বলবো না, আমার ঢোল পিটাবো না। আজকে যদি ওই সময় যদি ওইরকম টাকা থাকতো, তাহলে আর আমি আপনার এখানে বসে আমাকে বসাইতে হলে আপনাকে অনেক টাকা দিয়ে আনতে হইতো। কারণটা কি, সব কি টাকা দিয়ে হয় ভাই? আপনার কথা আমরা টাকার জন্য খেলি নাই, উই প্লেড ফর দ্য লাভ অফ দ্য গেম, বাট ওই সময় দ্য মানি ওয়াজ নট দ্য অ্যাট্রাকশন, ইট ওয়াজ এ প্লেইং ফর দ্য কান্ট্রি। মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে তো আমরাই ক্রিকেটটাকে শুরু করলাম। তো যে জায়গায় ছিলাম, তো প্লেয়ারদেরও এই জিনিসটা বুঝতে হবে যে তাদের সেলফ ডিসিপ্লিনটা, ডিস্ট্রাকশনটা ওর যেন না হয়, ফোকাসটা যেন। শেষ একটা বিরতি নিয়ে আসি দর্শক, আবারও যাচ্ছি একটা বিরতিতে, কোথাও যাবেন না, উইল বি রাইট ব্যাক।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম অনেক কথা বলছি রকিবুল হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। ভাইয়া বিরতিতে যাওয়ার আগে আমরা অফেয়ারও কথা বলছিলাম বিপিএল নিয়ে। আপনি বিপিএল কমিটিতেও আছেন, একটু যদি জানতে চাই যে আসলে লাস্ট বিপিএলটা এত বেশি সমালোচিত ছিল, আবার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যে কিছু সাকসেসও ছিল, যেমন হাইয়েস্ট টিকিট সেলিং বিপিএল ছিল লাস্টের, রেভিনিউ তারা আর্ন করেছে ক্রিকেট বোর্ড বিপিএল থেকে। সমালোচনা ছিল যে আসলে ফরেন ক্রিকেটারদেরকে টাকা দিতে না পারা, ঠিকমতো পেমেন্ট, অনেকগুলো দল ঝামেলা করেছে। তো এবার যেটা আমরা শুনতে পেরেছি যে 5 বছরের জন্য নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, এই ব্যাপারে একটু আপনার কাছ থেকে জানতে চাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আইপিএল থেকে বিপিএলে আসেন, আইপিএলে যে টিমগুলো খেলে প্রত্যেকের স্টেট টিমগুলো খেলে তো সব, যেমন একটা মনে হয় যে সৌরভ গাঙ্গুলির ক্যালকাটা যেটা শাহরুখ খানের টিম, ওয়েস্ট বেঙ্গলে 2টা মাঠ আছে কিন্তু খেলার মতন, ইডেন গার্ডেন্স আর গুয়াহাটি মাঠ। তারা চাইলে যে কোনো একটা মাঠে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের 2টা মাঠ আছে, ওয়ানখেড়ে অ্যান্ড ব্রেবন। কিন্তু আমাদের তো মাঠ নাই। সমস্যা এই ফ্র্যাঞ্চাইজিগুলি তারা কেন আসবে? শাহরুখ খান কিন্তু প্রথম 3 বছর লাগছে তার ব্রেক ইভেন করতে, বাট হি ইজ এ স্মার্ট গাই। উনি জানেন যে আমাকে কেন সে মুম্বাই দিল্লি রেখে দিয়ে কলকাতার নামে টিম করলো কেন, এটা বুঝতে হবে। বিকজ হি ইজ এ ফিল্ম স্টার, হি ইজ এ সুপার স্টার। সে জানে আই উইল লুজ দেয়ার, বাট আই উইল উইন দ্য হার্ট অফ দ্য ক্যালকাটান্স, কলকাতার বাসিন্দাদের, এবং আমার মুভি এখানে রিলিজ হবে। মানে একচেটিয়া ব্যবসা তো, একদিকে লুজ করে আর একদিকে উইন করা, লুজ দেয়ার সাম গেইন দেয়ার সাম। তারপরে এসে আপনি একটা জায়গা আসবেন। আমাদের দেশের সমস্যাটা হয়ে গেছে, আমাদের তো ক্রিকেট ওরিয়েন্টেড ওরকম স্পন্সররা নাই যারা টিম ফ্র্যাঞ্চাইজি কিনবে। পয়সাওয়ালা লোক আছে, লাভ ফর ক্রিকেট ইজ দেয়ার, বাট আনলেস ইউ হ্যাভ এ ফ্র্যাঞ্চাইজি ওনার যে কিনা তার ক্রিকেট নলেজটা একটু কম, রিকোয়ারমেন্ট প্লেয়ারের কী, কমিটমেন্টটা যখনই রিকোয়ারমেন্ট জানবে, যখনই করবে, বাজেট করবে, তখন সে কিন্তু একটা ওইভাবেই করবে। তো আমাদের এখন যেটা করা হচ্ছে, আই এম ভেরি হ্যাপি ক্রিকেট বোর্ড যে উদ্যোগটা নিয়েছে এখন। গত বছরের ইট ওয়াজ এ টার্ময়েল সিচুয়েশন ওয়াজ গোয়িং অন, তার মধ্যে তো আমাদের খেলাটা ওই সময়টায় আসছে, ফারুক আসছে নতুন, অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট সাকসেস ফাইন্যান্সিয়ালি। বাট অন্য জায়গায় সমস্যা কিছু ছিল প্লেয়ারদের ব্যাপারে। এইটার ব্যাপারে তো ক্রিকেট বোর্ডকে আরও টাইট হইতে হবে, হয়েছে এবার বোধহয়। এবার কিন্তু আউটসোর্স করা হচ্ছে ম্যানেজমেন্টটা, আউটসোর্স থার্ড পার্টিকে দেওয়া হচ্ছে, বাট নট দ্য টেকনিক্যাল ম্যানেজমেন্ট, ওটা তো আর হবে না। তো সেটা হলে ভালো। আর যেটা নাকি আমি ফারুক থাকতেই আমরা আলাপ করে এটা করে ফেলেছিলাম, বাট ওটা 5টা বছর এই বোর্ড রেখেছে। আমরা বলেছিলাম যে দেখেন 10টা বছর দিতে হবে। আমরা একটা ফ্র্যাঞ্চাইজিকে তার সাথে চুক্তিতে যাবে ক্রিকেট বোর্ড, এরকম ফ্র্যাঞ্চাইজি অনেক আছে। 10 ইয়ার্স দিস মিরপুর স্টেডিয়াম, এমন ফ্র্যাঞ্চাইজিকে আসলে অনেক আছে যে আপনার কাছ থেকে 5 বছর বা 10 ইয়ার্সের জন্য বিপিএল টিম নিতে চাইবে। মানে একটু আগে আপনি বলেন যে এটা চ্যালেঞ্জেসটা কিন্তু থাকে যে আসলে তার আউটকামটা খুব শর্ট আউটকামটা চাই আর কি, যে আমার এখন একটা প্রফিট লাগবে না, ওরকম আমাদের দেশে সবাই আছে, বাট তাকে তো আপনাকে ওই ক্যারটটা তো দিতে হবে তাকে সামনে, যে সে হয়তো 3 বছর সার্ভাইভ করবে, 4th ইয়ার থেকে সে প্রফিট। কারণটা কি? আমি যেটা বলেছি আমরা যে ওখানে 10 বছর দিয়ে দিব, কন্ডিশন মাঠ দিয়ে দিব, এক্সক্লুসিভ রাইটস। সে বগুড়া মাঠ, সে রাজশাহী মাঠ, একটা ফ্র্যাঞ্চাইজি, সিলেট মাঠ আরেকটা ফ্র্যাঞ্চাইজি, তারপরে আমার কক্সবাজার মাঠ, চিটাগংয়ের মাঠ। আপনার তো বেশি টিমের দরকার নেই, 6টা 7টা 8 টিম হলে যথেষ্ট। নাও বাট দে হ্যাভ টু মেক এন একাডেমি। কন্ডিশন তোমরা একাডেমি করতে হবে, এবং তাদেরকে আমরা 25% অফ দ্য শেয়ার দেবো, 25% যদি রেভিনিউ দ্যাট মানি ওই মাঠে খেলা হবে, ইউ টেক দ্য কাট ওখান থেকে। স্পন্সরশিপের লুক্রেটিভ সুযোগগুলো করে দিব, এবং লং টার্ম দিলে একটা বিজনেসে ইনভেস্টমেন্ট যারা করবে তারাও চিন্তা করবে যে ঠিক আছে আমি 3rd ইয়ারে যে একটা জায়গায় যাব। এবং এই আপনার ফিডব্যাকটা কেমন পাচ্ছেন? ফিডব্যাক ইজ গুড, নিউ টিমস আর কামিং। যেটা আমি নামগুলি বলবো না এখন, যেটুকু আমি জানিছি, বাট হোপফুলি ইট উইল বি গুড। তো আপনি কেমন আশা করছেন যে এবার বিপিএলটা আসলে কতগুলো টিম নিয়ে খেলা হতে পারে? 7 টিম। এটা অল ডিপেন্ড। এবার খুব যাচাই বাছাই করে করবে, কিন্তু আলটিমেটলি তো ওই গ্যারান্টি দিতে হবে যে নাকি রাইটসটা কিনবে আমাদের থেকে, ফ্র্যাঞ্চাইজি এই রাইটসটা, স্পন্সরশিপ রাইটস। এটা তো এনসিএল কথায় যদি আসি, এনসিএল নিয়ে কি বলবেন আসলে? এনসিএল দেখেন এবার প্লেয়ারদের কিন্তু ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। আপনি প্রথমে বলতেছিলেন না প্লেয়াররা ই করে,
25,000 টাকা পেতো, এখন 40,000 করা হয়েছে পার ম্যাচ। 20 overs ইউ প্লে, ইউ গেট 40,000 টাকা। ইটস লট অফ মানি ইন দ্য কন্টেস্ট বল। বাট কেন না, প্লেয়াররাই তো আর্ন করে পয়সাটা, তাদের খেলা দিক। এনসিএল এবার একটা চিন্তা ভাবনা হয়েছে যে ফরেন প্লেয়ার বোধহয় একটা কি ফাইনাল এখনো হয় নাই নাকি, তো বাট এনসিএলটা 2 টায়ার হচ্ছে। একটা বিশ্বমানের হচ্ছে এনসিএল 4-day ম্যাচটা এখন পর্যন্ত আই এম নট স্যাটিসফাইড। একটা 4-day ম্যাচ খেললে তারা 80,000 টাকা পায়, বিটুইন 60 to 80,000 টাকা পায় একটা 4-day ম্যাচ খেললে, প্লাস তো ডেইলি অ্যালাউন্স এগুলি পাচ্ছে। এটা লঙ্গার ভার্সন, আর শর্টার ভার্সন এখন পাবে 40,000, তো ওটাও বাড়বে। তো এখানে কিছুটা আপনারাই সমালোচনা করেছেন, কিছুটা যৌক্তিকতা অবশ্যই ছিল আপনাদের সমালোচনায়, যেটা কি পিকনিক ক্রিকেট হচ্ছে নাকি। ওই জায়গায় সিলেকশন কমিটি হ্যাজ টু স্টেপ ইন, ওই জায়গায় ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট হ্যাজ টু স্টেপ ইন। দেন নো নাথিং ডুইং, অজুহাত দেখা অসুস্থ, আমি লাগা আছে এই ম্যাচ খেলবো না, বা ওই ম্যাচ খেললাম, মাঠের বাইরে তুলে। আম্পায়ারিং ডিপার্টমেন্ট, ম্যাচ অফিসিয়ালস প্রত্যেকে একটা প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে পুরো অ্যাড্রেস করতে হবে এই এনসিএলটাকে, বিকজ লঙ্গার ভার্সন ইজ দ্য কি। মেইন ক্রিকেটটাই কিন্তু টেস্ট ম্যাচ। এ গুড টেস্ট প্লেয়ার ক্যান মেক এ ভেরি গুড ওয়ান ডে প্লেয়ার, বাট নট নেসেসারি টি20 প্লেয়ার টু উইন। রকিবুল হাসান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানে শেষ করছি গেম অন। আগামী শুক্রবার আবারও একই সময় ফিরে আসবো গেম অন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।